পরের কোশ্চেন কি রয়েছে যে ধাতব অক্সাইড সাধারণত ড্যাশ প্রকৃতির হয়। দেখো, ধাতব অক্সাইডগুলো কিন্তু জেনারেলি ক্ষারীয় প্রকৃতির হয়, আর ইংলিশে বললে আমরা ক্ষারকে কি বলি, বেস বা অ্যালকালাইনও কিন্তু বলে থাকি, মনে রাখবে। ঠিক আছে, তাহলে ধাতব অক্সাইড তো গেল ক্ষারীয় প্রকৃতির, তাহলে অধাতব অক্সাইডগুলো কিন্তু সাধারণত মনে রাখবে হচ্ছে অ্যাসিডিক হয় বা অম্লীয় বা আম্লিক প্রকৃতির হয়, মনে রাখবে। ঠিক আছে, তাহলে ধাতব হচ্ছে ক্ষারীয় আর অধাতব হচ্ছে অ্যাসিডিক হয়, মনে রাখবে। এবার হচ্ছে কিছু ধাতব অক্সাইড আছে যারা মানে ক্ষারীয় প্রকৃতির হয় না, ওরা হচ্ছে উভধর্মী অক্সাইড হয়, বা ইংলিশে বললে কিন্তু অ্যাম্ফোটেরিক হয়। ইংলিশে বললে অ্যাম্ফোটেরিক, বা বাংলায় বললে কি বলে বলো তো, উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে ওরা ক্ষারীয় অম্লীয় দুই প্রকৃতিরই হয়, তাই ওদের উভধর্মী বা অ্যাম্ফোটেরিক বলা হয়। তো এরকম কিছু মানে এক্সেপশন রয়েছে ধাতব অক্সাইড, সেগুলো মনে রাখবে। অ্যালুমিনিয়ামের অক্সাইড রয়েছে, তারপরে জিঙ্কের অক্সাইড রয়েছে, তারপরে হচ্ছে লেডকে আমরা পিবি দিয়ে বলি, তাই না? লেডের অক্সাইড রয়েছে, আর রয়েছে মনে রাখবে টিনের অক্সাইড আছে, তারপরে হচ্ছে ক্রোমিয়ামের অক্সাইড রয়েছে। এই পাঁচটা ধাতুর অক্সাইড মনে রাখবে হচ্ছে কি হয়, উভধর্মী বা অ্যাম্ফোটেরিক হয়। আর বাকি যত ধাতু রয়েছে সবার অক্সাইড কিন্তু মনে রাখবে ক্ষারীয় প্রকৃতির হয়, আর অধাতু হলে কি হবে, আম্লিক বা অ্যাসিডিক হবে। এবার তাহলে যদি পরীক্ষায় আসে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড বললো বা Al2O3 বললো, তো আমরা কি দেখলাম, এখানে অ্যালুমিনিয়াম রয়েছে, তো ধাতু দেখে কিন্তু আমাদের ক্ষারীয় মারা যাবে না। ঠিক আছে, কারণ এই কয়েকটা মানে এই পাঁচটা ধাতুর অক্সাইড কিন্তু এক্সেপশন, এরা উভধর্মী হয়। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হবে, অ্যাম্ফোটেরিক অক্সাইডের এক্সাম্পল হবে। সেমভাবে জিঙ্কের অক্সাইড বা ZnO, এটাও তাহলে কি হয়ে যাবে, উভধর্মী অক্সাইড। PbO, এটাও উভধর্মী অক্সাইড হয়ে যাবে। SnO কি হয়ে যাবে, উভধর্মী অক্সাইড হয়ে যাবে। Sn হচ্ছে টিন, তাই না? ক্রোমিয়াম অক্সাইড Cr2O3 হয়, এটাও কিন্তু উভধর্মী অক্সাইড বা অ্যাম্ফোটেরিক অক্সাইড হয়ে যাবে। এই পাঁচটা বাদে মনে রাখবে সব ধাতুর অক্সাইডই ক্ষারীয় প্রকৃতির হয়। পরের কোশ্চেন কি রয়েছে যে বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? আমরা কি জানি, তিন ধরনের প্লাস্টিড কিন্তু উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীদেহে কিন্তু কোনো প্লাস্টিড পাওয়া যায় না। তো তিন ধরনের প্লাস্টিডের মধ্যে গ্রিন কালারের প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, মনে রাখবে। এবার গ্রিন বাদে অন্য যে কোনো কালারের প্লাস্টিড কিন্তু হয়ে যায় ক্রোমোপ্লাস্টিড। ক্রোমো মানেই কালার, ঠিক আছে? তো গ্রিন বাদে অন্য যে কোনো কালারের প্লাস্টিডই মনে রাখবে ক্রোমোপ্লাস্টিড, আর গ্রিন হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, আর বর্ণহীন হয়ে যায় হচ্ছে লিউকোপ্লাস্টিড। আমাদের এখানে কোশ্চেনে বর্ণহীন প্লাস্টিড জিজ্ঞাসা করেছে, তাহলে উত্তর হয়ে যাবে লিউকোপ্লাস্টিড। এবার আমাদের এই প্লাস্টিডগুলোর একটু কাজ জেনে রাখতে হবে। মনে রাখবে ক্লোরোপ্লাস্টিড যেহেতু গ্রিন হয়, তাই হচ্ছে উদ্ভিদ থেকে কি সালোক সংশ্লেষে সহায়তা করবে। কিসে সহায়তা করবে? সালোক সংশ্লেষে কিন্তু সহায়তা করবে। আর এদিকে লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, যেটা হচ্ছে খাবার সঞ্চয় করে রাখতে সহায়তা করে, মানে হচ্ছে ফুড স্টোর করে রাখতে সহায়তা করে। এবার ক্রোমোপ্লাস্টিড হচ্ছে সবুজ বাদে অন্য যে কোনো কালার, আর ওই কালারগুলো কি করে, বিভিন্ন ইনসেক্ট মানে পতঙ্গদের কিন্তু আকৃষ্ট করে, আর সেই পতঙ্গগুলো কিসে সহায়তা করে, পরাগযোগে সহায়তা করে। তার মানে ক্রোমোপ্লাস্টিড কিন্তু ইনডাইরেক্টলি পরাগযোগে সহায়তা করছে। কিভাবে? তার যে বিভিন্ন কালারগুলো পতঙ্গদের আকৃষ্ট করে, আর পতঙ্গগুলো কি করে, পরাগযোগে সহায়তা করে, যার ফলে উদ্ভিদের বংশ বৃদ্ধি হয়। তোমরা কিন্তু মনে রাখি রয়েছে যে একটা অবতল দর্পণ একটা বস্তুর বাস্তব, উল্টানো এবং একই প্রতিচ্ছবি অর্থাৎ একই প্রতিবিম্ব তৈরি করে, তাহলে বস্তুটি কোথায় অবস্থিত হবে? যখন তোমরা কোশ্চেনে দেখবে যে একই প্রতিবিম্ব অর্থাৎ বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা একই রয়েছে, বা এরকম বলল যে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সমান হয়েছে, তাহলে বস্তুটাকে কোথায় রাখা হয়েছে? মনে রাখবে যে এরকমটা হয় একমাত্র যখন আমরা বস্তুকে বক্রতা কেন্দ্র বা বস্তুটাকে যখন আমরা সেন্টার অফ কার্ভেচারে রাখবো, তখনই কিন্তু হয়। সেন্টারের সি দিয়ে আমরা সংক্ষেপে বক্রতা কেন্দ্রকে প্রকাশ করি। তাহলে তোমরা অবশ্যই মনে রাখো যে কোনো বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয়, তবেই কিন্তু বস্তুর প্রতিবিম্বটা কি হবে, বস্তুর মতন হবে। আর প্রতিবিম্বটা কোথায় অবস্থিত হবে? বস্তুর দূরত্বের সমদূরত্বে হবে, অর্থাৎ সিতে রাখলে সিতেই হবে, এরকমভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে,
এবার সিএ না দিয়ে এভাবেও দিতে পারে, দেখো বক্রতা কেন্দ্রের দূরত্ব মানে কোনো একটা দর্পণ বা লেন্স থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে কিন্তু আমরা বক্রতা ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করি, বা সেটা কিন্তু মনে রাখবে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণের সঙ্গেও সমান হয়ে যায়। তাহলে উত্তর কিন্তু তিনভাবে রাখতে পারে, হয় সিএ রাখতে পারে, বা আর এ রাখতে পারে, বা 2f দূরত্বেও কিন্তু রাখতে পারে। ঠিক আছে, তো তিনটার যে কোনো একটা রাখবে, সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে তোমরা কি মনে রাখবে, যে কোনো বস্তুকে সিএ বা আর দূরত্বে বা 2f দূরত্বে রাখলে কিন্তু বস্তুর প্রতিবিম্বটা কি হবে, বস্তুর মতোই হবে, মানে একই প্রতিচ্ছবি হবে, অর্থাৎ বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা সমান হবে, আর এখানে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান হয়ে যায়। ঠিক আছে, আরেকটা কোশ্চেন খুব জিজ্ঞাসা করে যে কোনো একটা বস্তুকে যদি আমরা অসীমে রাখি, কোথায় রাখি, অসীমে, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে বলো তো? প্রতিবিম্ব মনে রাখবে ফোকাস, কোথায় হবে, ফোকাস। ফোকাসকে আমরা সংক্ষেপে এফ দিয়ে প্রকাশ করি, বা দূরত্বটা কি হয়ে যাবে মনে রাখবে, ফোকাসের দূরত্বকে আমরা ছোট এফ দিয়ে প্রকাশ করি। তাহলে অসীমে থাকলে প্রতিবিম্ব মনে রাখবে এফ এ হবে, বা এফ দূরত্বে, বা আমরা এফ দূরত্বকে কিন্তু r/2 দূরত্ব বলতে পারি। ঠিক আছে, বা এরকম হতে পারে বস্তুকে যদি আমরা ফোকাস বা এফ বা r/2 রাখি, তাহলে প্রতিবিম্ব কিন্তু অসীমে হবে মনে রাখবে। এটাও কিন্তু খুব কোশ্চেন করে। তাহলে অসীমে রাখলে ফোকাসে বা এফে বা r/2 দূরত্বে হবে, আর বস্তুকে যদি তোমরা ফোকাসে রাখো তাহলে প্রতিবিম্ব কিন্তু তোমাদের হয়ে যাবে অসীম দূরত্বে, মনে রেখে দিবে কিন্তু তোমরা। ঠিক আছে, কারণ খুব জিজ্ঞাসা করে পরীক্ষা। পরের কোশ্চেনে হচ্ছে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, বিবৃতিগুলো পড়ে আমাদের সঠিক উত্তর কিন্তু চুজ করতে হবে। তো আমরা বিবৃতিগুলো দেখে নিই। প্রথম বিবৃতিতে কি বলেছে, যে মানুষের পাকস্থলী অর্থাৎ স্টোমাক নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এটা কিন্তু একদম ভুল বলেছে, কারণ আমাদের পাকস্থলী বা স্টোমাক কিন্তু মনে রাখবে HCl তৈরি করে। কি তৈরি করে, HCl তৈরি করে। আর এই HCl কি করে বলো তো, HCl কিন্তু মনে রাখবে আমরা যে খাবার খাই সেই খাবারে যদি প্রোটিন থাকে, তাহলে সেই প্রোটিনকে কিন্তু অ্যামাইনো অ্যাসিড আর পেপটাইডে ভেঙে ফেলে, অর্থাৎ আমাদের খাবার হজম করতে সহায়তা করে। আবার সেই স্টোমাকের কিন্তু HCl কোনো ক্ষতি করে না, মনে রাখবে। ঠিক আছে, তো বিবৃতি 2তে কি বলা রয়েছে দেখো, সেটাই বলা রয়েছে যে পাকস্থলীর কোনো ক্ষতি না করে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খাবার হজমে সাহায্য করে। তো এটা কিন্তু একদম ঠিক বলেছে। তাহলে শুধুমাত্র এখানে বিবৃতি 2ই সঠিক হবে, কারণ বিবৃতি 1-এ বলেছে যে পাকস্থলী নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এটা কিন্তু ভুল, কারণ পাকস্থলী কি তৈরি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। তাহলে উত্তর কি হয়ে যাবে আমাদের, ডি, যে শুধুমাত্র বিবৃতি 2ই সত্য হবে, মনে রাখবে। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে যে বৈদ্যুতিক প্রবাহের পরিবাহিতা তদন্ত করার জন্য, তাহলে কি বলল, যে প্রবাহের পরিবাহিতা তদন্ত করার জন্য রবি একটা পরীক্ষা করে। তিনি বিভিন্ন জলীয় দ্রবণ বা তরল নিয়ে সেখানে বিদ্যুৎ প্রবাহিত করার চেষ্টা করে এবং সার্কিটটি একটি বাল্বের সঙ্গে সংযুক্ত করে। তাহলে নিচের কোনটির উপস্থিতিতে বাল্বটি জ্বলবে না আঁচ করেছে। তাহলে কখন বাল্ব জ্বলবে আমরা আগে সেটা জানি। মনে রাখবে যে কোনো অজৈব যৌগ, যে কোনো অজৈব যৌগের জলীয় দ্রবণই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, কারণ অজৈব যৌগ বিয়োজিত হয়ে ধনাত্মক আয়ন হিসেবে হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক আয়ন হিসেবে কিন্তু অ্যানায়ন তৈরি করে। আর এই ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন আর ঋণাত্মক আয়ন অ্যানায়নগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করতে সহায়তা করে। এবার কোশ্চেন হলো অজৈব যৌগ আমরা চিনব কিভাবে। মনে রাখবে যে যৌগের শুরুতেই কি থাকবে, একটা যৌগের নামের শুরুতেই একটা হচ্ছে ধাতুর নাম থাকবে, মনে রাখবে ধাতুর নাম। আর যৌগের শেষে এভাবে তোমরা সালফেট ক্লোরাইড পাবে, সালফেট ক্লোরাইড পাবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর অপশনে দেখো ধাতু হিসেবে শুরুতেই কিন্তু একটা ধাতুর নাম কপার, 3-এও দেখো শুরুতেই ধাতুর নাম সোডিয়াম, ক্যালসিয়াম রয়েছে, আর শেষে কিন্তু এরকম সালফেট ক্লোরাইড আছে। আর এই ধাতুগুলোই হচ্ছে মনে রাখবে ধনাত্মক আয়ন হিসেবে ক্যাটায়ন তৈরি করে, আর এই শেষের যে সালফেট ক্লোরাইডগুলো থাকে এগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন হিসাবে অ্যানায়ন তৈরি করে, আর এগুলোই হচ্ছে তড়িৎ পরিবহন করতে সহায়তা করে। আর অপরদিকে 1 নম্বরে দেখো শুরুতে কোনো ধাতুর নামও নেই আর শেষে এরকম সালফেট ক্লোরাইডও নেই, তাহলে এটা কি একটা অজৈব যৌগ হবে না, এটা কি হবে তাহলে একটা জৈব যৌগ হবে। আর জৈব যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ জৈব যৌগে এই এরকম মানে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয় না, তাই না? তো তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে, অকটেন কিন্তু হয়ে যাবে, কারণ বাকিগুলো সব অজৈব যৌগ আর এরা তড়িৎ পরিবহন করে। আর যেহেতু অকটেন জৈব যৌগ তড়িৎ পরিবহন করে না, তাই এর সঙ্গে বাল্ব লাগালে বাল্ব কিন্তু জ্বলবে না। তাহলে আমরা অকটেনের সংকেতটাও একটু জেনে নিই, C8H18 কিন্তু হয়।
তো আর কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি যৌগ সবসময় মনে রাখবে কি হয়, জৈব যৌগই হয়, আর জৈব যৌগ কোনো সময় তড়িৎ পরিবহন করে না, মনে রাখবে। ঠিক আছে, রয়েছে যে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এই নিউল্যান্ডের অষ্টক সূত্রকে কিন্তু ইংলিশে বলা হয়, মনে রাখবে, ল অফ অক্টেভ। তো পরীক্ষায় কিন্তু এটাও কোশ্চেন দেয় যে ল অফ অক্টেভ বা অষ্টক সূত্র কোন বিজ্ঞানী দিয়েছিল, মনে রাখবে নিউল্যান্ড দিয়েছিল। আর এখানে যেটা কোশ্চেন করেছে যে নিউল্যান্ডের অষ্টক সূত্র যথাক্রমে শুরু এবং শেষ হয় কোন মৌল দিয়ে, মনে রাখবে নিউল্যান্ডের অষ্টক সূত্র শুরু হয় হচ্ছে হাইড্রোজেন দিয়ে, যার চিহ্ন এইচ, আর শেষ হয় মনে রাখবে থোরিয়াম, যার চিহ্ন টিএইচ দিয়ে। ঠিক আছে, তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা ল অফ অক্টেভের প্রথম মৌল মনে রাখবে হাইড্রোজেন, আর শেষ মৌল ছিল কিন্তু থোরিয়াম, যার চিহ্ন হচ্ছে টিএইচ। তাহলে তোমরা বুঝেই গেছো কোনটা রাইট অপশন হবে, 1 নাম্বারটা কিন্তু রাইট অপশন হয়ে যাবে। পরের কোশ্চেন কি রয়েছে, একটা মৌল এ জলের সাথে বিক্রিয়া করে একটা দ্রবণ তৈরি করে যা ফেনোলফথ্যালিন দ্রবণকে গোলাপি অর্থাৎ পিঙ্ক করে তোলে। তাহলে মৌল এ এর নিচের কোন মৌলটি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, মানে কোশ্চেনে বলতে চেয়েছে মৌল এ, এবার এ হচ্ছে এগুলোর মধ্যে যে কোনো একটা হবে, সেটা জলের সঙ্গে বিক্রিয়া করবে, করে একটা দ্রবণ বানাবে, তারপর সেই দ্রবণটা ফেনোলফথ্যালিনের সঙ্গে বিক্রিয়া করে ফেনোলফথ্যালিনের কালারটা কি করে দিবে, গোলাপি বা পিঙ্ক করে দিবে কিন্তু বলেছে কোশ্চেনে। তাহলে এবার আমাদের জানতে হবে যে ফেনোলফথ্যালিন কার সঙ্গে বিক্রিয়া করে আর কার সঙ্গে করে না। মনে রাখবে ফেনোলফথ্যালিন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, আর ক্ষারের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে, আর ক্ষারকে আমরা ইংলিশে কিন্তু বেস বা অ্যালকালি বলে থাকি। তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে যে কে জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, কারণ হচ্ছে ফেনোলফথ্যালিন ক্ষারের সঙ্গেই বিক্রিয়া করে গোলাপি কালার ধারণ করে, আর অ্যাসিডের সঙ্গে তো বিক্রিয়া করে না। তো আমরা কি জানি যে বেশিরভাগ ধাতুই কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এবার বেশিরভাগ ধাতুর মধ্যে মনে রাখবে যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামটা হচ্ছে ফেমাস, মনে রাখবে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে ফেমাস, এরা জলের সঙ্গে বিক্রিয়া করে বা এদের অক্সাইডগুলো কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়, আর ক্ষারীয় প্রকৃতির হওয়ায় এরা কি করবে, তাহলে ফেনোলফথ্যালিনের কালারটা গোলাপি করবে। আর তোমরা তাহলে বুঝেই গেছো কোন অপশনটা রাইট হবে এখানে, এখানে তো আর সোডিয়াম নেই, এখানে রয়েছে ম্যাগনেসিয়াম, তাহলে আমাদের উত্তর ম্যাগনেসিয়াম হয়ে যাবে এখানে। কোশ্চেন কি রয়েছে যে বেশিরভাগ প্রাণীর মুভমেন্ট অর্থাৎ নাড়াচাড়া করতে, আর বায়োলজির ভাষায় মুভমেন্টকে আমরা কি বলি, চলন আর গমন বলি, তাই না? তো নিম্নলিখিত কোন সিস্টেম বা সিস্টেমের একটা সমন্বিত কার্যকলাপ। তো মনে রাখবে আমরা যে বেশিরভাগ প্রাণীরা নাড়াচাড়া করি সেটা কিন্তু পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র আর স্নায়ুতন্ত্রের সমন্বিত কার্যকলাপ। তো যে কোনো একটা যদি কাজ না করে তাহলে কিন্তু আমরা বেশিরভাগ প্রাণীরাই নড়াচড়া করতে পারবো না। আমাদের কিন্তু এখানে তিনটেই অ্যাক্টিভ থাকতে হবে, পেশিও অ্যাক্টিভ থাকতে হবে, কঙ্কালতন্ত্রেরও অ্যাক্টিভ থাকতে হবে, স্নায়ুতন্ত্রেরও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই আমরা বেশিরভাগ প্রাণীরা নাড়াচাড়া করতে পারবো। তাহলে এখানে 4 নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে, মনে রাখবে। পরের কোশ্চেন কি রয়েছে যে মানুষের মধ্যে কত জোড়া অটোজোম পাওয়া যায়। দেখো আমাদের মানুষের দেহে কিন্তু মনে রাখবে তোমরা যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কতগুলো? 23 জোড়া। আর টি দিয়ে বললে তাহলে কয়টা হবে? 23 দুগুণ 46টি। এবার মানুষ তথা সমস্ত যৌন জননের সক্ষমকারী জীবে মনে রাখবে সেক্স ক্রোমোজোম থাকে 1 জোড়া, বা টি দিয়ে বললে 2টি, আর বাকিগুলো হবে মনে রাখবে অটোজোম। তাহলে এবার তোমরাই বলো আমাদের দেহে কত জোড়া অটোজোম থাকবে। 23 জোড়ার মধ্যে যদি 1 জোড়া সেক্স ক্রোমোজোম হয় তাহলে আমাদের দেহে 23 থেকে 1 গেলে কত হয়? 22 জোড়া কিন্তু অটোজোম থাকবে, মনে রাখবে। ঠিক আছে, রয়েছে যে একই ব্যাসার্ধের এনটি পাকযুক্ত একটি বৃত্তাকার লুপ এবং 1 পাকযুক্ত বৃত্তাকার লুপের মধ্যে চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত হবে যখন প্রত্যেকটিতে সমান তড়িৎ প্রবাহিত হয়। দেখো যখন কোশ্চেন এরকম বলবে যে দুটো বৃত্তাকার লুপের মধ্যে সমান তড়িৎ প্রবাহিত হয় আর তাদের ব্যাসার্ধ সমান হয়, তখন তোমরা মনে রাখবে যে তাদের চৌম্বক ক্ষেত্র তাদের পাকের সংখ্যার সঙ্গে ডাইরেক্টলি সমানুপাতিক হবে। তাহলে আমি কি বললাম যে যখন তড়িৎ প্রবাহটা সেম হবে আর ব্যাসার্ধও সেম থাকবে তখন তাদের চৌম্বক ক্ষেত্র তাদের পাকের সংখ্যার সঙ্গে কিন্তু ডাইরেক্টলি সমানুপাতিক হবে। আর ডাইরেক্টলি সমানুপাতিক হওয়ার জন্য মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্রের অনুপাত আর পাকের সংখ্যার অনুপাত কিন্তু সমান হবে। ঠিক আছে, তো এখানে তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্রের অনুপাত চেয়েছে, সেটা কিন্তু আমরা ইজিলি তাহলে পাকের সংখ্যা দিয়ে বের করে দিব, কারণ এখানে পাকের সংখ্যা দেওয়া রয়েছে। প্রথমটায় পাকের সংখ্যা দিয়েছে এনটা আর পরেরটায় বলেছে কয়টা? একটা। তাহলে আমাদের পাকের সংখ্যার অনুপাত কত আসলো? n:1। আর আমরা
কি জানি যে তড়িৎ আর ব্যাসার্ধ সেম হলে চৌম্বক ক্ষেত্র আর পাকের সংখ্যা যেহেতু সমানুপাতিক, তাই পাকের সংখ্যার অনুপাতটাই চৌম্বক ক্ষেত্রেরও অনুপাত হয়ে যায়। তাহলে আমাদের এখানে উত্তর কত হয়ে যাবে, n:1, যেটা অপশন 2 এ রয়েছে। বোঝা গেল? এবার যদি বলতো যে কোনো একটা বৃত্তাকার লুপে 3টা পাক রয়েছে আর একটায় 2টা, তাহলে তাদের চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত হয়ে যাবে, 3:2। এভাবেই কিন্তু হবে। পাকের সংখ্যার অনুপাত চৌম্বক ক্ষেত্রের অনুপাত সমান হবে যখন তড়িৎটা সেম বলা থাকবে আর ব্যাসার্ধটাও সেম বলা থাকবে। তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আমাদের পরের কোশ্চেন কি রয়েছে, যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে সৃষ্ট বিদ্যুৎ উৎপন্নের প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো, পরিবাহীর মধ্যে যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় তাহলে কিন্তু সেই পরিবাহীতে বিদ্যুৎ বা কারেন্ট সৃষ্টি হয়, আর সেই প্রক্রিয়াকে তোমরা মনে রাখবে যে তড়িৎ চুম্বকীয় আবেশ বলা হয়, আর ইংলিশে কিন্তু বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিন্তু বলা হয়। আর সেম রিজনে মানে তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্যে কিন্তু মনে রাখবে জেনারেটরের মধ্যেও কিন্তু এই তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন হয়, মনে রাখবে। তাহলে যদি কোশ্চেন আসে যে এসি জেনারেটরে কারেন্ট উৎপন্ন হয় কিসের জন্য, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে তড়িৎচুম্বকীয় আবেশ। আর এখানে যে কোশ্চেন হয়েছে যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে সৃষ্ট বিদ্যুৎ উৎপন্নের প্রক্রিয়াকে কি বলে, সেটাও কিন্তু হয়ে যাবে তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন।